সেলের আলোচনার পরে ঠিক তার সম্পর্কিত একটা টপিক নিয়ে আমরা পরবর্তী আলোচনা শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশনের শুরুতেই কিছু কথা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে কিছু বিজ্ঞানীর নাম। সেল ডিভিশন সংক্রান্ত কিছু কিছু ঘটনায় কিছু কিছু বিজ্ঞানীর নাম সংশ্লিষ্ট, যেমন যার নাম সবার প্রথমেই আসে, তিনি হচ্ছে সামুদ্রিক স্যালামেন্ডারে প্রথম যিনি কোষ বিভাজন প্রত্যক্ষ করেন, প্লাস মাইটোসিস নামকরণ যিনি করেন তার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। আরেকজন ফ্লেমিং আছে, আমরা জানি আলেকজান্ডার ফ্লেমিং। তিনি পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক জন্য বিখ্যাত। মাইটোসিস নামকরণ ছাড়া আরো দুটো নামকরণ আছে, যেই নামকরণের সাথে আরো দুজন বিজ্ঞানীর নাম জড়িত। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস নামকরণ করেন স্লাইখার, মায়োসিস নামকরণ করেন ফার্মার ও মুর। মায়োসিস সংক্রান্ত আরো দুজন বিজ্ঞানীর নাম অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে গোলকৃমিতে সর্বপ্রথম মায়োসিস প্রত্যক্ষ করেন বোভেরি, এবং পুষ্পক উদ্ভিদে সর্বপ্রথম মায়োসিস প্রত্যক্ষ করেন স্ট্রাসবার্গার। বিজ্ঞানী এই কয়েকজন বিজ্ঞানীর নাম মনে রাখার পরে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সেল ডিভিশনের বেসিক পর্যায় বলতে আসলে কি বোঝায়। যদি জিজ্ঞেস করা হয় সেল ডিভিশন কয়েকটি ধাপে সংগঠিত হয়, কোষ বিভাজন কয়েকটি পর্যায়ে সংগঠিত হয়, তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের মাথায় রিক্যাপিচুলেট হয় প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আসলে সত্যিকার উত্তরটা তা নয়। কোষ বিভাজনের প্রধান ধাপ হচ্ছে দুটো, যাদেরকে আমরা বলছি সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস। সাইটোকাইনেসিস মনে রাখা খুব সহজ, সাইটোপ্লাজমের বিভাজন, আর ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে দুটো ভাগ, সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস, এবং স্বাভাবিকভাবে আমরা যে ভাগটা নিয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। আমরা যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বলছি এই ভাগগুলো, এগুলো সবই ক্যারিওকাইনেসিসের অন্তর্ভুক্ত অংশ। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এটা কোনো বেসিক ধাপ না, এটা একটা অন্যতম বেসিক ধাপ ক্যারিওকাইনেসিসের অন্তর্ভুক্ত কিছু পর্যায়। এরপরে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেল ডিভিশনের প্রকারভেদ। সেল ডিভিশনকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি সেল ডিভিশন তিন ধরনের, এবং তিন ধরনেরই একটি করে সিনোনিম অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন অ্যামাইটোসিস, এর আরেক নাম হচ্ছে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন, এই নামটার সাথে আমরা পরিচিত। এর আরেকটি নাম হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন। দুই নম্বর আমরা মাথায় রাখবো মাইটোসিস, যাকে বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন, এবং সর্বশেষ হচ্ছে মায়োসিস, যাকে আমরা বলি রিডাকশনাল ডিভিশন। নামের মধ্যে আমরা মিনিংটা খুঁজে পাই। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা খুবই নন অর্গানাইজ প্রক্রিয়া, একটা কোষ থেকে হঠাৎ করে দুটো কোষ তৈরি হয়ে যাচ্ছে, এখানে কোনো সিকোয়েন্সিয়াল কোনো ইভেন্ট ঘটছে না। মাইটোসিসে অনেকগুলো সিকোয়েন্সিয়াল ইভেন্ট ঘটে, একটি কোষ থেকে দুটো কোষ তৈরি হয়, দুটো কোষে যে ক্রোমোজোম নাম্বার আছে সেই ক্রোমোজোম নাম্বারটা ফিক্স থাকছে। মায়োসিসের ক্ষেত্রে একটি কোষ থেকে চারটি কোষ তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হয়ে যাচ্ছে। যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে সেহেতু এটাকে আমরা বলছি রিডাকশনাল ডিভিশন। এছাড়াও এই প্রকারভেদের মধ্যে আরো কিছু উপাদান নিয়ে কথা বলার মতো আছে, সেটি হচ্ছে আমরা জানি গঠনগতভাবে সেলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যে এই দুটো ভাগ হচ্ছে ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল হচ্ছে সুকেন্দ্রিক কোষ, যে সুকেন্দ্রিক কোষ থাকবে অবশ্যই উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে। তো উন্নত শ্রেণীর যারা হবে তাদের মধ্যে অবশ্যই সিকোয়েন্সিয়াল ইভেন্ট ঘটবে, তার মানে মাইটোসিস এবং মায়োসিস হবে, অথবা মাইটোসিস হতে পারে, মায়োসিস হতে পারে, যে কোনো একটা অবশ্যই হবে। কিন্তু প্রাককেন্দ্রিক কোষে সাধারণত মাইটোসিস মায়োসিস হয় না, হয় অ্যামাইটোসিস। তাহলে আমরা কথাটা কিভাবে মনে রাখতে পারি? অ্যামাইটোসিস হয় প্রাককেন্দ্রিক কোষে, মাইটোসিস এবং মায়োসিস হয় সুকেন্দ্রিক কোষে। কিন্তু এখানে একটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে বাইনারি ফিশন কিন্তু ইস্টের ক্ষেত্রে দেখা যায়, এবং ইস্ট কিন্তু প্রাককেন্দ্রিক কোষ না, ইস্টের সেলুলার গঠন হচ্ছে সুকেন্দ্রিক কোষের মতো। তো আমরা মাথায় রাখবো অ্যামাইটোসিস সাধারণত হয় প্রাককেন্দ্রিক কোষে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইস্ট। মাইটোসিস এবং মায়োসিস হয় সুকেন্দ্রিক কোষে, এখানে কোনো ধরনের ভেরিয়েশন চিন্তা করার সুযোগ নেই। প্রকারভেদের পরে আমরা চলে যাচ্ছি একটি খুব সুন্দর শব্দ, যাকে আমরা বলি সেল সাইকেল বা কোষ চক্র। এই কোষ চক্র শব্দটা কিন্তু কোষ বিভাজনের সবগুলো প্রকারভেদের সাথেই সম্পর্কিত শব্দ নয়।
আমরা দেখলাম যে মাইটোসিস, মাইটোসিস, মায়োসিস তিন ধরনের কোষ বিভাজন সম্ভব, কিন্তু সেল সাইকেল শব্দটা কিন্তু অ্যাবসলিউটলি ব্যবহার করা হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে। সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? সেল সাইকেলের কম্পোনেন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে ইন্টারফেস এবং অপরটি হচ্ছে মাইটোসিস। ইন্টারফেসের মধ্যে তিনটি উপাদান আছে, যে তিনটি উপাদানে একটি কোষ বিভাজনের জন্য, আমরা বলতে চাই মাইটোসিস কোষ বিভাজনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে। এটি কোষ বিভাজনের প্রস্তুতির অংশ হিসেবে আরএনএ সংগঠিত করা, ডিএনএ সংগঠিত করা, এছাড়াও কিছু রাসায়নিক এবং গাঠনিক প্রোটিন সংগঠিত করার কিছু ব্যাপার চলে আসে। কোশ্চেন আসতে পারে মায়োসিস ও মাইটোসিসের মতো একটা সিকোয়েন্সিয়াল ইভেন্ট, মায়োসিস একটি সংগঠিত ইভেন্ট, কিন্তু মায়োসিসে ইন্টারফেস নাই কেন? মায়োসিসের ক্ষেত্রে ইন্টারফেস নাম দিয়ে আলাদাভাবে কিছু না বলা হলেও ইন্টারফেসে যে মূল ঘটনাটি ঘটে সেটি মায়োসিসের মূল কোষ বিভাজন প্রক্রিয়ার আগে ঠিকই সংঘটিত হয়, এবং সেই অংশটি হচ্ছে মায়োসিস বনের প্রোফেজ বনের ল্যাপ্টোটিন উপদশা, যেখানে আমরা দেখি যে ডিএনএ রেপ্লিকেশন হয়ে ডিএনএ নাম্বার দ্বিগুণ হয়ে যাচ্ছে। ইন্টারফেস দশার তাহলে প্রধান কাজ আমরা ধরে ফেললাম, সেটি হচ্ছে ডিএনএ সংখ্যা দ্বিগুণ করা, ডিএনএ রেপ্লিকেশন করা। ইন্টারফেসকে আমরা তিনটে ভাগে ভাগ করে দেখতে পাই, একটি হচ্ছে G1 বা গ্যাপ 1 বা বিরাম 1, একটি হচ্ছে S দশা বা সিনথেসিস দশা বা ডিএনএ রেপ্লিকেশন দশা, এবং অপরটি হচ্ছে G2 বা গ্যাপ 2 দশা। এখানে আমরা কিছু পার্সেন্টেজ দেখতে পাই, যেমন 30 to 40%, 30 to 50%, 10 to 20%। এই সংখ্যাগুলো আসলে কি নির্দেশ করে? এই সংখ্যাগুলো নির্দেশ করে টোটাল যে কোষ চক্রটা আছে, টোটাল যে সেল সাইকেলটা আছে, তার সময়ের আনুপাতিক পার্থক্য। তার মানে সবচেয়ে বেশি সময় ব্যয় হবে F দশায়, তার চেয়ে তুলনামূলক কম সময় ব্যয় হবে G1 দশায়, সবচেয়ে বেশি কম সময় ব্যয় হবে G2 দশায়। G1 দশায় কি হচ্ছে? আরএনএ কিছু নির্দিষ্ট প্রোটিন, যার মধ্যে উল্লেখ হচ্ছে সাইক্লিন নামক প্রোটিন তৈরি করা। এস দশায় কি হচ্ছে? ডিএনএ রেপ্লিকেশন হয়ে ডিএনএ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং সর্বশেষ আরএনএ, ডিএনএ, সাইক্লিন প্রোটিন ছাড়াও অন্যান্য যে এনজাইম এবং অন্যান্য যে প্রোটিন যেগুলো সেল ডিভিশনের জন্য অত্যন্ত বেশি প্রয়োজনীয়, সেই জিনিসগুলোকে অনেক বেশি অর্গানাইজড করা হচ্ছে। এই অর্গানাইজেশন প্রক্রিয়াটা যখনই শেষ হবে তখনই একটা কোষ বিভাজন পর্যায়ে উন্নীত হবে। সেই কোষ বিভাজন পর্যায়ে যে মাইটোসিস আছে, সেই মাইটোসিস নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মাইটোসিসের প্রধান যে ধাপগুলো আছে সেগুলোর নাম আমরা জানি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই প্রত্যেকটি পর্যায়ের মধ্যে কিছু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে। আমরা শুধু সিগনিফিক্যান্ট ঘটনাগুলোর কি ওয়ার্ডগুলো মাথায় রাখার চেষ্টা করব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি জরুরি। প্রথমে আমরা বলতে যাই প্রোফেজ। প্রোফেজের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? প্রথমে আমরা মনে রাখবো, আমরা জানি যে ইন্টারফেস দশায় একটা নিউক্লিয়াসে 4টি উপাদান থাকে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। আমরা বলেছিলাম যে ক্রোমাটিন জালিকাটা পাওয়া যায় অবিভাজনরত অবস্থায়। যখনই বিভাজন শুরু হয় তখনই কিন্তু ক্রোমাটিন জালিকা ক্রোমোজোমে কনভার্সন হওয়া শুরু করে। প্রোফেজের মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে জল বিয়োজন হওয়া। তার মানে ফ্লুইড পোর্শন বের হয়ে যাবে ক্রোমাটিন জালিকা থেকে। ফলে ক্রোমাটিন জালিকার এই যে ডিহাইড্রেটেড স্টেট, এইটাকে আমরা বলতে যাচ্ছি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের দুটো বাহু আছে, আমরা জানি। ক্রোমোজোমের প্রধান অংশগুলোর একটি হচ্ছে আর্ম বা বাহু, দুটো বাহু। সেই বাহুগুলো যখন লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে যাবে উইদাউট এনি ডিভিশন টু দ্য সেন্ট্রোমিয়ার, তখন সেই দুইটা বাহু হয়ে যাবে দুইটা ক্রোমাটিড। তাহলে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা মাথায় রাখবো সেটি হচ্ছে ক্রোমাটিড তৈরি। এবং সর্বশেষ যে কথাটা আমরা এখানে মাথায় রাখার চেষ্টা করব সেটি হচ্ছে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যেটি আছে সেটি এই পর্যায়ে বিলুপ্ত হবে। তার মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে প্রোফেজে আমরা তিনটা কি পয়েন্ট পেলাম। একটা হচ্ছে জল বিয়োজন হয়ে ক্রোমোজোম তৈরি, ক্রোমাটিড তৈরি হওয়া, একটা লংজিটিউডিনাল ডিভিশন হবে যেখানে সেন্ট্রোমিয়ারের কোনো ডিভিশন হবে না, অনুদৈর্ঘ্য বিভাজন হবে, অনুপ্রস্থ নয়, এবং ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন। প্রোফেজের পরবর্তী ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের ক্ষেত্রে আমরা একটি শব্দই খুব ভালো করে মাথায় রাখবো, সেটি হচ্ছে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল যন্ত্র। আমরা জানি স্পিন্ডল ফাইবার তৈরিতে প্রধান ভূমিকা পালন করে তার নাম হচ্ছে সেন্ট্রোজোম। সেই সেন্ট্রোজোমে অবস্থিত সেন্ট্রিওল। যাদের সেন্ট্রিওল নাই তাদের ক্ষেত্রে হচ্ছে সাইটোস্কেলেটন, এবং সেই সাইটোস্কেলেটনের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যে তার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। 3 নম্বর ধাপ হচ্ছে মেটাফেজ। মেটাফেজের ক্ষেত্রে আমরা যে কি পয়েন্টগুলো মাথায় রাখবো তার মধ্যে একটি হচ্ছে
ক্রোমোজোমগুলো স্পিন্ডল যে ফাইবার আছে সেই স্পিন্ডল ফাইবারের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই বিষুবীয় অঞ্চলে অবস্থানকে আরেকটি ভাবে পরীক্ষার কোশ্চেনে উপস্থাপন করা যেতে পারে যে ঠিক কোন দশায় ক্রোমোজোমগুলো দুই মেরু থেকে সমান দূরত্বে অবস্থান করে। তার মানে স্পিন্ডল ফাইবার ঠিক মাঝখানে, ঠিক বিষুবীয় অঞ্চলে দুই মেরু থেকে সমান দূরত্বে সবগুলো ঘটনাই ঘটছে মেটাফেজ দশায়। ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, সর্বাধিক মোটা এবং খাটো। এবং সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ যেটা ইনফরমেশন সেটা হচ্ছে আমরা দেখেছি প্রোফেজে লঙ্গিটিউডিনাল ডিভিশন হচ্ছে, তার মানে অনুদৈর্ঘ্য বিভাজন। মেটাফেজে এসে অনুপ্রস্থ বিভাজন হবে এবং সেই বিভাজনটা যাবে, বিভাজনের কেন্দ্রটা যাবে সেন্ট্রোমিয়ার দিকে। ফলে সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে সেন্ট্রোমিয়ারের বিভাজন কখন হয়, অনুদৈর্ঘ্য বিভাজন কখন হয়, একটি ক্রোমোজোম সমান দুই অংশে অথবা একটি ক্রোমোজোম অসমান দুটি অংশে বিভাজিত হয় কখন, একটি ক্রোমোজোম থেকে দুটি অপত্য ক্রোমোজোম তৈরি হয় কখন, একটি সেন্ট্রোমিয়ার থেকে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয় কখন, সবকিছুরই উত্তর হচ্ছে মেটাফেজ। তাহলে মেটাফেজ দশার সর্বশেষ যে কথাটি আমরা মাথায় রাখবো সেটি হচ্ছে অপত্য ক্রোমোজোম তৈরি। এরপর আমাদের বাকি থাকে ঠিক দুটো পয়েন্ট, সেটি হচ্ছে অ্যানাফেজ এবং টেলোফেজ। অ্যানাফেজের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো অপত্য ক্রোমোজোমগুলোর মধ্যে যে টেলোমিয়ারগুলো আছে সেই টেলোমিয়ারগুলো পরস্পরকে বিকর্ষণ করা শুরু করবে, ফলে ঠিক মাঝখান বা বিষুবীয় অঞ্চল থেকে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে থাকবে এবং এমন দূরত্বে চলে যেতে চাইবে যেখানে তাদের মধ্যে বিকর্ষণ শক্তি সবচেয়ে কম হয়। ক্রোমোজোমগুলো সর্বাধিক দূরত্বে চলে যেতে হলে তাদেরকে চলে যেতে হবে মেরুর দিকে। মেরুর দিকে ক্রোমোজোমগুলো যখন যাত্রা শুরু করে ঠিক তখনই ক্রোমোজোমগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়। ঠিক তখনই আমরা দেখতে পাই সেন্ট্রোমিয়ারের অবস্থানের পার্থক্যের জন্য ক্রোমোজোমগুলোর গাঠনিক কিছু পরিবর্তন আসে, যেগুলোকে আমরা বলতে চাই মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, একটোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। আমরা দেখতে পাই মেটাসেন্ট্রিক ভি আকৃতির, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির, একটোসেন্ট্রিক জি আকৃতির এবং টেলোসেন্ট্রিক আই আকৃতির হয়। তাহলে অ্যানাফেজের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে যাত্রা শুরু করে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিন্নতার জন্য তাদেরকে চার ধরনের গঠনের দেখায়। সর্বশেষ হচ্ছে টেলোফেজ। টেলোফেজে যে ঘটনাটি ঘটে তা প্রোফেজের ঘটনারই ঠিক বিপরীত রূপ। আমরা দেখতে পেয়েছিলাম প্রোফেজে ক্রোমাটিন তন্তুগুলোর মধ্যে জল বিয়োজিত হয়েছিল, তা ক্রোমোজোমে পরিণত হয়েছিল। ক্রোমোজোমের বাহু লম্বালম্বি বিভক্ত বা অনুদৈর্ঘ্য বিভক্ত হয়েছিল, উইদাউট ডিভিশন টু দ্য সেন্ট্রোমিয়ার ক্রোমাটিড তৈরি হয়েছিল। সর্বশেষ ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য নিউক্লিওলাস এন্ড নিউক্লিয়ার মেমব্রেন। টেলোফেজে ঠিক উল্টা ঘটনা যদি ঘটতে হয় তাহলে কি ঘটতে হবে, ক্রোমোজোমের মধ্যে জল সংযোজন ঘটবে, তার মানে হাইড্রেশন হবে। জল সংযোজন যদি হয় তাহলে ক্রোমোজোম পরিণত হবে পুনরায় ক্রোমাটিন জালিকা এবং অথবা নিউক্লিয়ার রেটিকুলামে। আমরা একটা জিনিস খেয়াল করতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রোফেজ শুরু হলো কখন, ইন্টারফেজের শেষে। তার মানে ইন্টারফেজে নিউক্লিয়ার রেটিকুলাম ছিল, সেই নিউক্লিয়ার রেটিকুলাম থেকে ক্রোমোজোম তৈরির মাধ্যমে প্রোফেজ শুরু হলো। আর টেলোফেজের ঠিক পরের ধাপই হচ্ছে ইন্টারফেজ, আবার ইন্টারফেজে ঢুকতে যাচ্ছে স্যার। ইন্টারফেজে ঢোকার আগেই কিন্তু ক্রোমোজোম থেকে ক্রোমাটিন জালিকা তৈরি হচ্ছে। তাহলে আমরা ঠিক এখানে মনে রাখতে পারি যে জল সংযোজন হবে, হাইড্রেশন হবে, ক্রোমোজোম চলে যাবে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম স্টেটে এবং ডিসঅ্যাপিয়ারেন্স হবে না, হবে অ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন যখন ফিরে আসবে একটা নিউক্লিয়াসের গঠন সম্পূর্ণ হবে, সম্পূর্ণ হলেই কিন্তু মাইটোসিস বিভাজন সম্পূর্ণ হবে। আসলে একটা মাইটোসিস বিভাজনের একটি অংশ মাত্র আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। তার মানে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন যখন সংঘটিত হয়ে যাবে তখন সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দুটো অংশে দুটো নিউক্লিয়াসের অংশ চলে যাবে, ফলে দুটো অপত্য কোষ তৈরি হবে যেখানে ক্রোমোজোম নাম্বারটা সেম থাকবে। এক্ষেত্রে কয়েকটা কি পয়েন্ট আমি আলাদাভাবে আবারও বলে দিতে চাই যা মাইটোসিসের সাথে সংযুক্ত। চারটি জিনিস, ক্রোমোজোম কখন তৈরি হয়, ক্রোমাটিড কখন তৈরি হয়, ডটার ক্রোমোজোম কখন তৈরি হয় এবং ক্রোমাটিড ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম কখন তৈরি হয়। ক্রোমোজোম এবং ক্রোমাটিড আমরা জানি প্রোফেজে তৈরি হচ্ছে, ডটার ক্রোমোজোম তৈরি হচ্ছে মেটাফেজ দশায় এবং ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম পুনরায় তৈরি হচ্ছে টেলোফেজ দশায়। কখন তৈরি হচ্ছে, এই তৈরি হচ্ছে উত্তরগুলো হচ্ছে এই জায়গাটা। মাইটোসিসের পর্যায়গুলোর পরে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব মনে রাখার সুবিধার্থে আমরা দুইটা কি ওয়ার্ড মাথায় রাখবো। কি ওয়ার্ড দুটো হচ্ছে বৃদ্ধি
এবং অপর কিওয়ার্ডটি হচ্ছে রক্ষা। বৃদ্ধিতে আমরা মনে রাখবো দৈহিক বৃদ্ধি, বংশ বৃদ্ধি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি। এবং রক্ষার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের সংখ্যার সমতা রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা এবং সর্বশেষ গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। মাইটোসিসের আলোচনার পরে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি মায়োসিস বিভাজন। মায়োসিস কোষ বিভাজনের মধ্যে দুটো পর্যায়ে দেখা যায়, দুটো প্রধান পর্যায়ে দেখা যায়, যাদেরকে বলা হয় মায়োসিস 1 এবং মায়োসিস 2। সেই সংখ্যা, সেই উপাদান এবং তাদের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্যের কারণে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মধ্যে কিছু নামেরও পার্থক্য আছে। যেমন মায়োসিস 1 কে বলা হয় ট্রু মায়োসিস, মায়োসিস 2 কে বলা হচ্ছে সিউডোমাইটোসিস। এটা কেন বলা হচ্ছে? আমরা একটু অন্যদিকে ফিরে যাই। মায়োসিস আসলে কখন ঘটে, কিভাবে ঘটে, কার মধ্যে ঘটে? আমরা জানি মায়োসিস কখনোই হেপ্লয়েড সেলে ঘটতে পারে না, কারণ হেপ্লয়েড ক্রোমোজোমকে কখনোই অর্ধেকে বানানো সম্ভব না। তাহলে মায়োসিস সবসময় সংঘটিত হবে ডিপ্লয়েড কোষে। এখন ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে সেটা কখন সংঘটিত হবে? জনন কোষ তৈরির আগে এবং জনন কোষ তৈরির পরে। আমরা জানি গেমিটোজেনেসিস নামক একটা ধাপ আছে, যাকে আমরা বলছি গেমিট তৈরির ধাপ, যার দুটো ভাগে বিভক্ত। একটাকে আমরা বলছি স্পার্মাটোজেনেসিস, একটাকে আমরা বলছি উজেনেসিস। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার কিছু অংশ আমরা এখানে একটু আলোচনা করতে চাই। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া আমরা দেখি যে প্রথমে যে সেলটি থাকে, যাকে বলা হচ্ছে জনন মাতৃকোষ, যার নাম হচ্ছে প্রিমোর্ডিয়াল জার্ম সেল, সেটা যদি ডিপ্লয়েড প্রাণী হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে টুয়াইসেন, কারণ ডিপ্লয়েড সেলের সবগুলো কোষই টুয়াইসেন হবে, তার জনন মাতৃকোষও টুয়াইসেন হবে। কিন্তু সবসময় আমরা একটা জিনিস জানি যে জনন কোষ সবসময়ই ডিপ্লয়েড বা এন হয়। আমরা কথা বলছি জনন মাতৃকোষ নিয়ে। প্রিমোর্ডিয়াল জার্ম সেলের মধ্যে মাইটোসিস সেল ডিভিশন হবে। মাইটোসিস সেল ডিভিশনের ফলে অনেকগুলো টুয়াইসেন ক্রোমোজোমধারী সেল তৈরি হবে, যাদেরকে বলা হচ্ছে স্পার্মাটোগোনিয়া। স্পার্মাটোগোনিয়ার মধ্যে নিউট্রিশন এনরিচমেন্ট হবে, স্পার্মাটোগোনিয়া আকারে বড় হবে, তাকে আমরা বলতেছি যে প্রাইমারি স্পার্মাটোসাইট। স্পার্মাটোগোনিয়া টুয়াইসেন, প্রাইমারি স্পার্মাটোসাইট টুয়াইসেন। এই প্রাইমারি স্পার্মাটোসাইটের মধ্যে শুরু হবে মায়োসিস সেল ডিভিশন। মায়োসিস সেল ডিভিশনের শুরুতে প্রথম যে ধাপ সেটাকে আমরা বলছি মায়োসিস 1। ফলে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট। মায়োসিস 1 যেহেতু ট্রু মায়োসিস, সেহেতু আমরা মাথায় রাখতে পারি মায়োসিসের প্রধান ঘটনাটি হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক করে ফেলা। তো আমরা আন্দাজেই এখানে লিখলাম যে এটা এন হবে। এবং সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে তৈরি হবে স্পার্মাটিড। আমরা একটু আগে একটা হিন্ট দিয়েছিলাম যে মায়োসিস 2 হচ্ছে সিউডোমাইটোসিস। আর সিউডোমাইটোসিস হোক আর মাইটোসিস হোক, আমরা একটা জিনিস জানি, মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার সেম থাকে। তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে যদি এন হয় তাহলে স্পার্মাটিডেও আমরা আন্দাজের উপর লিখে দিলাম এন। আসলে ঘটনাটি কি ঘটছে আমরা যদি একটু সংখ্যার দিকে খেয়াল করি, তাহলে আমরা মায়োসিসের ঘটনা, মায়োসিসের প্রক্রিয়াটা সম্বন্ধে একটা আইডিয়া পাবো। প্রাইমারি স্পার্মাটোসাইট যদি 1 হয় সংখ্যায়, সেকেন্ডারি স্পার্মাটোসাইট যদি 2 হয় সংখ্যায়, স্পার্মাটিড হচ্ছে সংখ্যায় 4। আসলে ঘটনাটা কিভাবে ঘটছে আমরা প্রথমে দেখে ফেলি একটা টুয়াইস এন সেল, যার উপরে মায়োসিস প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। প্রথম যে মায়োসিস সংঘটিত হয় সেক্ষেত্রে দুটো কোষ তৈরি হচ্ছে, কখনোই 4টি কোষ তৈরি হয় না। প্রথম ধাপে যে দুটো কোষ তৈরি হয় সেই দুটো কোষের ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যাওয়া মানেই কিন্তু মায়োসিসের একটি অনন্য বৈশিষ্ট্য অর্জন করা। মায়োসিস 1 এটাকে আমরা টোটাল কমপ্লিট মায়োসিস কেন বলছি না, কারণ মায়োসিসের আরেকটি কম্পোনেন্ট হচ্ছে দ্য নাম্বার অফ সেলস শুড বি 4। আমরা এখনো 4টি কোষ পাই নাই। এই n সংখ্যক ক্রোমোজোম বাহী কোষের উপরে যখন মায়োসিসের সেকেন্ড ডিভিশনটা হবে, তখন আমরা দেখতে পাই যে হুবহু ঘটনাটা হচ্ছে মাইটোসিসের মতো। n এর উপরে যদি মাইটোসিস হয় তাহলে কোষ তৈরি হবে দুটো, n এর উপরে যদি মাইটোসিস হয় কোষ তৈরি হবে দুটো। তাহলে আমরা লিখলাম এই পাশে মায়োসিস 2। মায়োসিস 1 এবং মায়োসিস 2 কে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা একবারে লিখতে পারি টুয়াইস n থেকে 4টি n, যেটি আমাদের ডেফিনিশনে চলে আসে যে একটি কোষ থেকে 4টি অপত্য কোষ তৈরি হবে, যেখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে অর্ধেক। তাহলে মায়োসিস 1 প্লাস মায়োসিস 2 ইজ ইকুয়াল টু মায়োসিস। এবং আমরা মাথায় রাখবো মায়োসিস 1 মানে হচ্ছে ট্রু মায়োসিস,
যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এবং মায়োসিস 2 হচ্ছে সিউডোমায়োসিস, যেখানে মায়োসিসের যে সেকেন্ড কম্পোনেন্ট, যে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাওয়ার পরেও কোষের সংখ্যা হতে হবে 4, সেটা এনশিওর হবে। এই হলো মায়োসিসের পর্যায় বা ধাপের মধ্যকার পার্থক্য। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এটা যদি প্রিমোরডিয়াল জার্ম সেল যদি একটা হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে হতো, তাহলে প্রিমোরডিয়াল জার্ম সেলের ক্রোমোজোম নাম্বার হতো n। মাইটোসিস ডিভিশনে আমরা জানি যে ক্রোমোজোম নাম্বার ফিক্স থাকে, স্পার্মাটোগোনিয়ার ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার হবে n। স্পার্মাটোগোনিয়া নিউট্রিশন এনরিচমেন্টের মাধ্যমে যখন প্রাইমারি স্পার্মাসাইটে পরিণত হবে তখনও সেটা হবে n, এবং আমরা জানি n সংখ্যক ক্রোমোজোম বাহী কোন সেলের উপরে মায়োসিস সম্ভব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের দুটি ধাপ কিন্তু হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে হচ্ছে না। তাহলে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে এখানে কি সংঘটিত হচ্ছে? প্রাইমারি স্পার্মাসাইট থেকে সরাসরি মাইটোসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে স্পার্মাটিড তৈরি হবে। তাহলে কথা কিন্তু থেকেই যাচ্ছে যে হ্যাপ্লয়েড জীবে কি তাহলে মায়োসিস কখনোই সংঘটিত হয় না? উত্তরটি হচ্ছে অবশ্যই সংঘটিত হয়, কারণ আমরা জানি স্পার্মাটিডের মধ্যে কিছু ধারাবাহিক পরিবর্তন হয় যাকে বলা হচ্ছে স্পার্ম, এবং আমরা জানি যে কোনো জননকোষী হবে হ্যাপ্লয়েড। তার মানে স্পার্ম হ্যাপ্লয়েড, ওই পাশ থেকে যদি ওজেনেসিস প্রক্রিয়ার কথা আমরা চিন্তা করি তাহলে ওজেনেসিস প্রক্রিয়া থেকে যে ওভাম আসবে সেই ওভামও হবে হ্যাপ্লয়েড। এই দুটো হ্যাপ্লয়েড যখন মিলিত হবে তখন হবে ফার্টিলাইজেশন, এবং ফার্টিলাইজেশনের ফলে যে জিনিসটা গঠিত হবে তাকে আমরা বলতে চাচ্ছি জাইগোট। এবং আমরা জানি জাইগোট হচ্ছে অলওয়েজ টুয়াইস n, কারণ দুটো জার্ম সেল বা দুটো জননকোষ কিন্তু হ্যাপ্লয়েড। জাইগোট যদি টুয়াইস n হয় তাহলে জাইগোট থেকে যখন ক্লিভেজ প্রক্রিয়া শুরু হবে, পরিস্ফুটন প্রক্রিয়া তৈরি হবে, তখন সেখান থেকে যে জীবটি তৈরি হবে সেটি মাতৃজীবের সমসংখ্যক ক্রোমোজোম বাহী হবে না, কারণ জীবটি ছিল হ্যাপ্লয়েড, তার টোটাল সবগুলো সেলের ক্রোমোজোম নাম্বার ছিল হ্যাপ্লয়েড, কিন্তু জাইগোট হচ্ছে টুয়াইস n। ফলে জাইগোট তৈরি হওয়ার পরে সেখানে মায়োসিস সংগঠিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মায়োসিস সংগঠিত হয়, তবে সেটা গেমিটোজেনেসিস প্রক্রিয়ায় না। গেমিটোজেনেসিস প্রক্রিয়ার শেষে যে জার্ম সেল তৈরি হলো, সেই জার্ম সেলের মধ্যে যখন ফার্টিলাইজেশন হলো, সেই ফার্টিলাইজেশনের পরবর্তীতে যখন ব্যক্তিগণিক পরিস্ফুটন সংঘটিত হবে তখন সেখানে গিয়ে মায়োসিস সংঘটিত হয়। তাহলে ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে মায়োসিস সংঘটিত হয় গেমিটোজেনেসিস প্রক্রিয়ায়, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে মায়োসিস সংঘটিত হয় গেমিটোজেনেসিস প্রক্রিয়ার বাইরের ঘটনাগুলোর মধ্যে, তার মানে পরিস্ফুটন সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটে তখন মায়োসিস সংঘটিত হয়। মায়োসিসকে তিন ভাবে ভাগ করা যায়, মায়োসিসকে আমরা তিন ভাবে প্রকারভেদ করতে পারি। এক নাম্বার হচ্ছে গেমিটোজেনিক, গেমিট তৈরির সময়, এটি হচ্ছে স্পোরোজেনিক, স্পোর তৈরির সময়, এবং আরেকটি হচ্ছে জাইগোটিক, জাইগোটের অঙ্কুরোদ্গমের সময়। তিন ধরনের মায়োসিস তিনটি সময় সংঘটিত হচ্ছে, সময়কালের উপর ভিত্তি করে, গেমিট তৈরি অথবা স্পোর তৈরির উপর ভিত্তি করে, জাইগোটের উপর হওয়ার উপর ভিত্তি করে মায়োসিস হতে পারে গেমিটোজেনিক। সকল উন্নত প্রাণীতে হয় স্পোরোজেনিক, মসফার্নের ক্ষেত্রে হয়, এবং জাইগোটিক আমরা দেখতে পেয়েছি যে স্পাইরোগাইলা নামক যে শৈবাল আছে সেক্ষেত্রে জাইগোটিক মায়োসিস ডিভিশন সংঘটিত হয়। মায়োসিস এর ডিভিশনে আমরা জানি প্রত্যেকটি মায়োসিসের মধ্যে, প্রত্যেকটি মায়োসিস বলতে আমরা বোঝাচ্ছি মায়োসিস 1 এবং মায়োসিস 2, সেখানে ধাপ আছে 4টি করে। আমরা জানি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রত্যেকটির সাথেই নামের সাথে যুক্ত থাকবে 1 অথবা 2। মায়োসিস 1 এর কম্পোনেন্ট প্রত্যেকটার সাথে 1 এবং মায়োসিস 2 এর প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে 2 যুক্ত থাকবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট ইভেন্ট যেটাতে সংঘটিত হয় সেটি হচ্ছে মায়োসিস 1 এর প্রোফেজ 1, যা মায়োসিসকে মাইটোসিস থেকে একটা বিশাল অংশে পৃথক করে দিচ্ছে। তো আমরা আলোচনা করতে চাই অবশ্যই সেটি হচ্ছে মায়োসিস 1, এবং মায়োসিস 1 এর মধ্যে যার কথা আমরা আলোচনা করব তার নাম হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1 এর মধ্যে 5টি উপদশা আছে। 5টি উপদশার মধ্যে সিগনিফিকেন্ট ইভেন্টগুলোর কি ফ্যাক্টর নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথম যে দশা সেটি হচ্ছে লেপ্টোটিন। লেপ্টোটিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটো কথা অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা জানি ক্রোমোজোমের ভৌত গঠনের কিছু মাইনর কম্পোনেন্ট আছে, সেই মাইনর কম্পোনেন্টের মধ্যে একটি কম্পোনেন্ট ছিল ক্রোমোমিয়ার নামক কিছু দানা। ক্রোমোমিয়ার নামক যে দানার উপস্থিতি দেখা যায় সেটা সবচেয়ে বেশি ভিজিবল হয় লেপ্টোটিন দশায়। তাহলে লেপ্টোটিন দশায় আমরা মনে রাখবো ক্রোমোমিয়ার নামক কিছু দানার উপস্থিতি ক্রোমোজোমে দেখা যায়। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি লেপ্টোটিনের সাথে যুক্ত সেটি হচ্ছে লেপ্টোটিনের ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ সংখ্যা দ্বিগুণ হয়। আমরা একটু আগেই বলেছিলাম যে সেল সাইকেল শব্দটি
অনেকটা ইনক্লুসিভ ওয়েতে মাইটোসিসের সাথে সংযুক্ত, কারণ সেল সাইকেলের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইন্টারফেসের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে আলাদাভাবে ইন্টারফেস কোনো নাম উচ্চারণ করা হয় না, কারণ মায়োসিসের একদম শুরুর দিকে একটি উপদশাতে ইন্টারফেসে যে মূল ঘটনাটি ঘটে সেই ঘটনাটি সংঘটিত হয়। এই জন্য আমরা মায়োসিসের ইন্টারফেসকে তুলনা করতে পারি মায়োসিস বলে প্রোফেজ বলে ল্যাপ্টোটিন উপদশাতে। তাহলে আমরা ল্যাপ্টোটিন উপদশায় দ্বিতীয় যে শব্দটি মাথায় রাখবো সেটি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ল্যাপ্টোটিনের পরে যেই উপদশাটির কথা আমরা আলোচনা সেটা হচ্ছে ল্যাপ্টোটিন, এবং তারপর হচ্ছে জাইগোটিন। জাইগোটিনের ক্ষেত্রে আমরা জানি যে সমসংস্থ ক্রোমোজোম, যা হোমোলোগাস ক্রোমোজোম নামেও পরিচিত, দুটো ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি আসবে। দুটো ক্রোমোজোম যখন পরস্পরের কাছাকাছি আসবে তখন তাদেরকে পরস্পরের কাছাকাছি থাকার জন্য তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। যে বন্ধনের মাধ্যমে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের কাছাকাছি থাকবে তাকে বলা হচ্ছে সাইনাপসিস। আমরা সাইনাপস শব্দটা শুনেছি যে দুটো নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরন স্নায়ু উদ্দীপনা অন্য নিউরনে প্রবাহিত হয়। এখানেও একটা সাইনাপস গঠিত হচ্ছে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। এই যে সাইনাপসিস গঠিত হলো, সাইনাপসিস গঠনের ফলে যে গঠন তৈরি হলো, তার মানে দুটো ক্রোমোজোমের যে একত্রিত গঠন, সেই গঠনটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। তার মানে দ্বিযোজ্যতা। বাই অর্থ দুই, ভ্যালেন্ট আসছে ভ্যালেন্সি দিয়ে, তার মানে দুটো ক্রোমোজোম পরস্পরের সাথে মিলিত হয়ে একটি একক হিসেবে কাজ করছে। এই জন্য এই গঠনটাকে বলা হচ্ছে দ্বিযোজনী বিশিষ্ট গঠন বা দ্বিযোজ্যতা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ধাপ সেটি হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে। আমরা বাইভ্যালেন্ট দিয়েই আমাদের প্যাকাইটিনের আলোচনাটা শুরু করতে পারি। বাইভ্যালেন্টে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্রোমোজোম আছে, দুটো ক্রোমোজোমের দুটো করে চারটা বাহু আছে। আমরা যদি চিন্তা করি যে একটা ক্রোমোজোমের দুটো বাহু আর একটা ক্রোমোজোমের দুটো বাহু যদি লম্বালম্বি ভাবে বিভক্ত হয় তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড তৈরি হবে। ফলে বাইভ্যালেন্টে আমরা দেখতে পাই টোটাল 4টা ক্রোমাটিড গঠিত হচ্ছে। এই 4 ক্রোমাটিড বিশিষ্ট গঠনকে বলা হচ্ছে টেট্রাড। আমরা দেখতে পাই যে এরকম 4টা ক্রোমাটিড গঠিত হচ্ছে দুটো ক্রোমোজোমের মধ্যে। একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এবং ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডগুলোকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তার মানে এরা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এটি নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কাছাকাছি অংশের মধ্যে একটা অংশ জোড়া লাগে। জোড়া লাগা অংশটা অনেকটা ইংরেজি এক্স অক্ষরের মতো দেখায়। আমরা যদি একটু দেখাতে চাই যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা অংশ সংযুক্ত হলো, এই যে সংযুক্তের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে অনেকটা ইংরেজি এক্স অক্ষরের মতো। এই এক্স অক্ষর বিশিষ্ট গঠনটাকে বলা হচ্ছে কায়াজমা। কায়াজমা অংশ গঠন হওয়া মায়োসিস প্রক্রিয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কায়াজমা গঠিত হওয়ার পরে সেই কায়াজমা ছাড়া অন্যান্য যে অংশগুলো আছে তাদের মধ্যে বিকর্ষণের ফলে কায়াজমা অংশ পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু করে। এই যে বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া শুরু হলো এবং বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময়ের প্রক্রিয়া শুরু হলো, এই ঘটনাটাকে আমরা বলি ক্রসিং ওভার। এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ক্রসিং ওভার কোন ধাপে সংঘটিত হয়, এটির উত্তর হচ্ছে প্যাকাইটিন। কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে ক্রসিং ওভার প্রক্রিয়াটা শুরু হয় প্যাকাইটিনে, যেটা শেষ হয় সর্বশেষ ধাপে গিয়ে। তার মানে ক্রসিং ওভার 3টি ধাপ ধরেই কিন্তু সংঘটিত হয়। তাহলে প্যাকাইটিনে আমরা 3টা শব্দ মাথায় রাখবো, একটা হচ্ছে টেট্রাড, একটা হচ্ছে কায়াজমা এবং অপরটি হচ্ছে ক্রসিং ওভার। এরপরে যে ধাপ সেটি হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি ঘটে? প্যাকাইটিনে যা ঘটছিল ডিপ্লোটিনে সেই ঘটনাটারই কন্টিনিউশন ঘটতে থাকে। নন কায়াজমাটা অংশগুলোর মধ্যে পরস্পর মধ্যে বিকর্ষণ শুরু হয়, বিচ্ছিন্ন অংশগুলো পরস্পর থেকে সর্বোচ্চ দূরে সরে যাওয়ার চেষ্টা করে। সর্বোচ্চ দূরে সরে যাওয়া অথবা প্রান্তে সরে যাওয়ার যে ঘটনা তাকে বলা হচ্ছে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। তার মানে ক্রোমোজোমগুলো পরস্পর থেকে দূরে সরে যাওয়ার যে চেষ্টা করলো সেই দূরে সরে যাওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে টার্মিনালাইজেশন। এবং সর্বশেষ যে ধাপের মাধ্যমে মায়োসিস বনের খুব গুরুত্বপূর্ণ অংশটি শেষ হয়ে যাচ্ছে সেটি হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে টার্মিনালাইজেশনের ফলে সর্বোচ্চ দূরে সরে যাওয়ার ফলে কায়াজমা অংশে আর কোনো ধরনের আকর্ষণ থাকে না, ফলে কায়াজমা অংশটা ভেঙে যায়। দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশ বিনিময় প্রক্রিয়া শেষ হয় এবং আমরা তাকে বলছি ক্রসিং ওভার প্রক্রিয়া সমাপ্তি। তাহলে ক্রসিং ওভার প্রক্রিয়া কোন কোন ধাপ ব্যাপী চলে সেটা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে আমরা উত্তরে বলবো প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। শুরু হয় প্যাকাইটিনে, শেষ হয় ডায়াকাইনেসিসে।
সাধারণত কোন ধাপে হয়, উত্তরে আমরা সাধারণত অপশন চুজ করব ফ্যাকাল্টি এন্ট্রি। তাহলে ক্রসিং ওভার প্রক্রিয়ার সমাপ্তি হবে এবং প্রোফেজের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা মাইটোসিস থেকে শিখে এসেছি, সেটা হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি হয় প্রোফেজের মধ্যে। তাহলে ডায়াকাইনেসিসের সর্বশেষ যে ঘটনাটি ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মায়োসিস সেল ডিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট যে ধাপটি আছে সেটি হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1 ছাড়া মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ বলে যে ঘটনাগুলো সেগুলো অনেকটাই মাইটোসিসের সাথে মিলে যায়, সো সেগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট না। তবে প্রোফেজ 1 এর মধ্যে যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, নিউক্লিওটিন এবং ডায়াকাইনেসিস আছে, তার মধ্যে এই যে কিওয়ার্ডগুলো আমরা টাচ করে গিয়েছি, এই কিওয়ার্ডগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ক্রসিং ওভার, তার শুরু, তার সমাপ্তি, তার শুরুর আগের ঘটনা, তার সমাপ্তির পরের ঘটনা এবং ক্রসিং ওভারের গুরুত্ব। এই জিনিসগুলি আমাদের সেল ডিভিশন থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা আলোচনা হিসেবে বলতে পারি। তাহলে আমরা সেল ডিভিশনের মধ্যে আলোচনা করেছি কিছু বিজ্ঞানী নাম, কিছু প্রকারভেদের সিনোনিমাস ওয়ার্ডগুলো, সেল সাইকেল, ইন্টারফেজের দুইটার পার্থক্য, মায়োসিস মানে আসলে কিভাবে পার্থক্য হয়, মাইটোসিসের ধাপগুলো, মাইটোসিসের গুরুত্ব, মায়োসিস মানে প্রোফেজ 1 এর ধাপগুলো এবং সর্বশেষ ক্রসিং ওভার প্রক্রিয়ার মধ্যে যে শুরু, সমাপ্তি এবং চলমান প্রক্রিয়ার যে কনফিউশন ছিল সেই অংশটুকু। সেল ডিভিশনের এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের লেকচারটা শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ।